গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ তার যে প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকেও আমি কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি একটা টেস্ট পেপার থেকে তোমাদের এই প্রশ্নের সমাধান করাচ্ছিলাম। তো এখানে উদ্দীপকে যে এক্স ওয়াই ও জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার, ওয়াই এত টাকার এবং জেড এত টাকার বই কিনলো। অর্থাৎ উদ্দীপকে তিনটা সংখ্যা দেওয়া আছে এবং তিনটা সংখ্যাই কিন্তু যে সংখ্যা পদ্ধতির যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সেভাবে দেওয়া আছে। তো এখানে আমাদের মূলত সংখ্যাগুলোই কাজে লাগবে। তো আমি বারবারই বলি যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতিতে উদ্দীপকে যাই থাকুক, আমাদের মূল বিষয় হচ্ছে যে সংখ্যাগুলো কোন অবস্থায় আছে, কোন পদ্ধতিতে আছে সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে যেহেতু বেজ উল্লেখ করে দেওয়া আছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এক্স এর যে সংখ্যাটা আছে সেটা আছে 1 1 0 1 1 0 এবং এটার বেজ দেওয়া আছে 2। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যেটা হচ্ছে বাইনারি সংখ্যা। এবং ওয়াই এর টাকার পরিমাণ আছে 3 6 এবং বেজ দেওয়া আছে 8 এ, তার মানে এটা আছে অক্টালে। এরপর জেড এর যে মানটা দেওয়া আছে সেটা আছে এ 9। তো এটা যদি বেজ উল্লেখ করে দেওয়া নাও থাকে তাও কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ আমরা জানি এ থেকে এফ পর্যন্ত থাকলে কিন্তু সেটা হেক্সাডেসিমাল। আর যদি 0 থেকে 9 পর্যন্ত থাকে সেখানে যদি বেজ উল্লেখ করে না দেয় তাহলে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেজ উল্লেখ করে দিবে। তো অনেক জায়গায় বেজ এই যে 16 আছে এটা কিন্তু উল্লেখ করে নাও দিতে পারে। এ থেকে এ পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এরপরে এখানে যে জ্ঞানমূলক প্রশ্ন আছে ক নম্বর, যে কোড কি, কোড কি বা কোড কাকে বলে। তো এটা কিন্তু আগের রকমের একটা প্রশ্ন আমরা দেখেছিলাম, সেখানেও বলেছিলাম যে বিভিন্ন যে বর্ণ আছে, সংখ্যা আছে, প্রতীক আছে, সেগুলোকে কম্পিউটারকে যদি বোঝাতে হয় তাহলে যে বাইনারি যে বিটের একটা বিন্যাস গঠন করা হয় সেটাই হচ্ছে কিন্তু কোড। তো আমরা জানি বিভিন্ন প্রকার কোড পদ্ধতি আছে, বিসিডি কোড আছে, আস্কি কোড আছে, ইউনিকোড আছে, এবিসিডি আইসি কোড আছে, এরকমের বিভিন্ন প্রকার কোড পদ্ধতি আছে। এরপর খ নম্বর আছে দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। যে দুইয়ের পরিপূরক এর যে গুরুত্ব আছে বা এর যে প্রয়োজনীয়তা আছে সে সম্পর্কে আলোচনা করতে বলছে। দুইয়ের পরিপূরক, এই প্রশ্নটাও এর আগে আমরা পেয়েছি। যে দুইয়ের পরিপূরকের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যে প্রথমত প্রকৃত মান এবং একের পরিপূরকে কিন্তু +0 বা -0 এটা সম্ভব, কিন্তু বাস্তবে যে +0 বা -0 এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। আর দুইয়ের পরিপূরক গঠনে কিন্তু এ ধরনের কোনো সমস্যা হয় না, অর্থাৎ সেখানে +0 বা -0 এগুলোর কোনো প্রয়োজন হয় না। তো এরপর যে দুইয়ের পরিপূরকে আমরা যে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন যে সংখ্যা আছে সেগুলো যোগ করার ক্ষেত্রে দুইয়ের পরিপূরকে একই বর্তনী ব্যবহার করা হয়। একই বর্তনী ব্যবহার করে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যার যোগ বিয়োগ কিন্তু করা যায়। এরপর আমরা যে বিয়োগের কাজ আছে সেই বিয়োগের কাজটাও কিন্তু এই দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে কিন্তু করা যায়। এরপর যে সরল বর্তনী আছে, যে সরল বর্তনী আমরা জানি দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। আর এই সরল বর্তনী তৈরিতে কিন্তু দুইয়ের পরিপূরক গঠন করা হয়। তো এই যে 4টি পয়েন্ট আছে দুইয়ের পরিপূরকের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা,
এই 4টি পয়েন্ট কিন্তু তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে, কারণ প্রায় কিন্তু এই প্রশ্নটা আসে। এরপর গ নম্বরে যে প্রশ্নটা আছে, যে প্রয়োগের প্রশ্ন, উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি সেটা বলছে। অর্থাৎ এক্স ও ওয়াই এর যে মূল্যটা আছে, তাদের যে দামটা আছে, এত টাকা দিয়ে এবং এত টাকা দিয়ে যে বই ক্রয় করছে, তাহলে কার বেশি এবং কত বেশি, তো সেটা বের করতে বলছে। তো এটা যদি বের করতে হয়, তো আমরা জানি যে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আছে, যে আমরা সবসময় সচরাচর যেটা ব্যবহার করি, সেই প্রচলিত যে সংখ্যা পদ্ধতি ডেসিমেল বা দশমিক, সেই সংখ্যা পদ্ধতি হলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তো এমনিতে যেটা আছে, যে বাইনারি আছে, অক্টাল আছে, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না। বাইরে একটা থেকে আরেকটা বিয়োগ কিন্তু আমরা করতে পারবো না। আমাদের যে কোনো একটা পদ্ধতিতে নিয়ে আসতে হবে, হয় বাইনারিতে হয় অক্টালে। কিন্তু অক্টাল এবং বাইনারিতে নিয়ে আসলে আমরা কিন্তু সেটা খুব সহজে বুঝতে পারবো না যে আসলে কারটা বেশি, এবং এই বিয়োগটা হয়তো আমরা ভালোভাবে করতে পারবো না। তাই আমরা কি করব, যে বাইনারিটাকে ডেসিমেলে নিয়ে আসব এবং অক্টালটাকেও ডেসিমেলে নিয়ে আসব, তারপর আমরা বিয়োগ করব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই পার্থক্যটা বুঝতে পারবো। তো আমাদের প্রথম কাজ হবে যে এক্স এর যে টাকার পরিমাণ আছে, এটাকে আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেলে নিয়ে আসব, এবং ওয়াই এর যে টাকার পরিমাণ, এটাও আমরা ডেসিমেলে নিয়ে আসব। তো প্রথমে এক্স এরটাকে আমরা নিয়ে আসব 1 1 0 1 1 0। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আছে, সেই নিয়মটা আমাদের এখানে ফলো করতে হবে। তো আমরা একদম ডান দিকে যাব এবং তার একটা অবস্থান বসাবো, তার একটা পজিশন দিব, 0 দিব, তারপরে 1 2 3 4 5 এভাবে আমরা ব্যবহার করব। তো প্রথমে 1 আছে, তার সাথে আমরা বেসটা গুণ করব। বেস আছে 2, তার উপরে আমরা পাওয়ার দেব 5, অর্থাৎ এখানে যা থাকবে, যে পর্যন্ত আসছে আমাদের সেটা দিতে হবে। এরপর আছে 1, তার সাথে 2 আমরা গুণ করব। এখানে আছে 4, আমরা 4 ব্যবহার করব। তারপরে 0 2 টু দি পাওয়ার 3 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো প্রথমে আছে 2 টু দি পাওয়ার 5, তো 2 এর যদি 5 বার গুণ করা হয় তাহলে 32 আসবে। 2 কে 4 বার গুণ করলে 16, আর 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। এখানে 2 টু দি পাওয়ার, তার মানে 4, 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2, আর 0 এর সাথে গুণ করলে এটা 0 হবে। তাহলে এখন যদি আমরা টোটাল যোগ করি এগুলো, তাহলে আমাদের আসবে 32 1 6 4 আর আছে 2, তাহলে আমাদের আসতেছে 5 4। একটু যোগ করলে আমরা পেলাম 5 4, এবং এটা হচ্ছে ডেসিমেল, তাহলে বেস দিতে হবে আমাদের 10। তাহলে আমরা প্রথমটা করে ফেললাম, এক্স এর মানটা করে ফেললাম, সেখানে আমরা 5 4 পেয়েছি। এরপর আমাদের যে ওয়াই এর যে মানটা আছে, এটাকেও আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ওয়াই এরটা আছে 3 6, তাহলে এটাও আমরা ডেসিমেলে রূপান্তর করব। পজিশন 0 1 3, এর সাথে গুণ করব আমরা 8 6, তার সাথে আমরা 8 গুণ করব, বেস দেবো 0, আর পাওয়ার দেবো 0। তাহলে 3 ইন্টু 8 24, আর 6 ইন্টু কিন্তু 1, কারণ 8 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু 1 আমরা জানি। তাহলে এখানে আমাদের আছে 24, আর এখানে আছে 6, তাহলে আমরা এখানে পেলাম 30, এবং বেজ আছে 10। তাহলে দেখা যাচ্ছে এক্সটাকে আমরা রূপান্তর করে পেলাম 5 4, বেজ আছে 10, আর ওয়াইটাকে আমরা করে পেলাম 3 0
তার বেজ আছে 10। তো এখন কিন্তু আমরা দুটার পার্থক্য বের করতে পারবো, কারণ দুটোই কিন্তু ডেসিমেলে আছে এবং কোনটা বেশি তাও কিন্তু আমরা বের করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে 54 আছে আর পরেরটা আছে 30। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে 54 এটা হচ্ছে বেশি, এবং কত বেশি, তাহলে একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু তার পার্থক্যটা আমরা বের করতে পারবো। এটা থেকে একটা যদি বিয়োগ করি আমরা, তাহলে আমরা পাবো 24, অর্থাৎ এদের যে পার্থক্য আছে সেটা হচ্ছে 24। তো গ নম্বরে কিন্তু এই কাজটাই করতে বলছে, তাহলে এটাই হচ্ছে গ নম্বরের আনসার। এরপর ঘ নম্বরে বলছে যে উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম কত তা অক্টালে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে 3 জনের যে বইয়ের মূল্য আছে সেই মোট মূল্য কত সেটা বের করতে বলছে, এবং সেটা হচ্ছে অক্টালে বের করতে হবে। এখানে বিভিন্ন পদ্ধতিতে আছে, কিন্তু তারা বলছে যে এটাকে অক্টালে বের করে দেখাতে হবে। তো আমরা এই অঙ্কটা বিভিন্নভাবে করতে পারি। তো আগের অঙ্কের সাহায্য নিয়ে কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু অঙ্কটা একটু ছোট হয়ে আসবে, কারণ আমরা এক্স এবং ওয়াইকে কিন্তু ডেসিমেলে রূপান্তর করে ফেলছি। আর যে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আমরা যেহেতু সহজেই বুঝতে পারবো, তাহলে জেডের যে ভ্যালুটা আছে হেক্সাডেসিমেলে, এটাকেও যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে কিন্তু খুব সহজে আমরা এটা যোগ করতে পারবো, এবং যোগ করে সেটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো। তাহলে সেভাবেই আমরা করি। এক্স এবং ওয়াই এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম ডেসিমেলে। তাহলে জেডটাকে আমরা রূপান্তর করবো, অর্থাৎ A9, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে এখানে একটা পজিশন আমরা ব্যবহার করব, a into 16 to the power 1, 9 into 16 to the power 0। তো এর মান আমরা জানি 10, তার সাথে 16 গুণ হবে, আর এখানে 9 into 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু 1, অর্থাৎ 16 এর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে আমরা পেলাম 160, আর এখানে আমরা পেলাম 9। তো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে আমাদের আসতেছে 169, এবং এটা হচ্ছে ডেসিমেল। তো এখন আমরা এই তিনটাকে যোগ করব। তিনটাকে যোগ করলে আমাদের আসতেছে 5430169। তো তিনটা আমরা একটু যোগ করে দেখি। 5430169। তাহলে আমাদের 253, অর্থাৎ মোট যে মান সেটা কিন্তু আমরা পেলাম 253। কিন্তু এটা আমরা ডেসিমেলে বের করলাম, কিন্তু অ্যান্সারটা বের করতে বলছে অক্টালে। তাহলে আমরা এই ডেসিমেল ভ্যালুটাকে অক্টালে রূপান্তর করে দেব। ডেসিমেলটাকে অক্টালে রূপান্তর করতে হলে আমরা জানি 8 দ্বারা ভাগ করতে হয়। 253, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। প্রথমে 3, তো 1। তাহলে এখানে আমাদের যে ভাগশেষ থাকতেছে 5।
এরপর আবারও আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 24, তাহলে ভাগশেষ এখানে থাকতেছে আমাদের 7। আবারও আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। তো 3 কে 8 দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে কিন্তু ভগ্নাংশ চলে আসে, তাই আমরা এখানে ভগ্নাংশ নিতে পারবো না। তো ফলাফলে আমাদের আসবে 0, আর এখানে যা থাকবে সেটাই আমাদের ভাগশেষ। তাহলে 3 আছে, 3। তাহলে এখান থেকে আমরা পেলাম যে নিচ থেকে উপরের দিকে যেতে হবে 3, 7, 5, এবং এটা কিন্তু আমাদের হবে অক্টালে। তো এটাই কিন্তু হবে আমাদের যে মোট টাকা, এবং অক্টালে বের করতে বলছে, আমরা কিন্তু সেটা অক্টালে বের করলাম। তো এটাই হচ্ছে কিন্তু এর অ্যান্সার। তো আমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছি। তো এখন আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখব। যে এখানে আছে যে মালিহা, ফারিহা ও সারা সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে 3 পিস কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞেস করলে মালিহা বলল এত টাকা, ফারিহা বলল এত টাকা, এবং সারাও বলল আমারটির দাম এত টাকা। তো এখানেও 3টা সংখ্যা দেওয়া আছে এবং বিভিন্ন পদ্ধতিতে আছে দেওয়া। তো আমাদের মূলত এই সংখ্যাগুলোই কাজে লাগবে। তো প্রথমে আছে মালিয়ার সংখ্যাটা, মালিয়া 10 1100 10, এবং তার বেস দেওয়া আছে 2। এরপর আছে ফারিয়া, তার দেওয়া আছে 756 756, এবং বেস দেওয়া আছে 8। এরপরে দেওয়া আছে সারা 411, এবং বেস দেওয়া আছে 8। তাহলে এখানে 3 জনের যে 3 পিস কিনেছিল তার যে মূল্য, সেই মূল্যগুলো দেওয়া আছে। এখন ক নম্বরে যে কোশ্চেনটা আছে যে রেডিক্স পয়েন্ট, ক নম্বর আছে রেডিক্স পয়েন্ট কি বা কাকে বলে। রেডিক্স পয়েন্ট আমরা জানি যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যে আমরা সাধারণত দশমিক হিসাবে যেটা চিনি, যে যেমন 5.6, 5.7, তো আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা সাধারণ যে ডেসিমেল, সব জায়গাতেই কিন্তু আমরা এই রেডিক্স পয়েন্ট ব্যবহার করি, অর্থাৎ দশমিক যে চিহ্নটা আছে এটা মূলত যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এটাকে আলাদা করার জন্যই কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। তো ইংলিশে এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম রেডিক্স পয়েন্ট কি। যদি এই ধরনের প্রশ্ন আসলে এটা এমনিতেই দেওয়ার প্রশ্নই আসে না এখানে, তারপরে তারা বলছে যে রেডিক্স পয়েন্টটা আসলে কি, তো আমরা একটু জেনে নিলাম। তো অনেকে তো আমরা জানি যে দশমিকের যে ইংরেজি যে অর্থটা সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো এখানে সেটাই বলছে যে রেডিক্স পয়েন্ট কি বা কাকে বলে। তো এরপর খ নম্বরে আছে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করো। যে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা ক্ষেত্রে সেখানে যে মূল যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলো আসলে কি। তো এটা আসলে সংখ্যা পদ্ধতির অংশ না,
এটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় অংশ যে ডিজাইন আছে সার্কিট ডিজাইন সেটার অংশ, যে ডিজিটাল ডিভাইস যে আছে অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা যে ভিত্তি আছে সে ভিত্তি আসলে কি। তো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা সাধারণত যে লজিক্যালি যে কোনোটা সত্য অথবা যে মিথ্যা এটাকে যে প্রকাশ করার জন্য যে স্তরটা আছে এটাকে প্রকাশ করার জন্য আমরা এই ভিত্তিগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যে 0 এবং 1 ব্যবহার করে থাকি, বাইনারি সংখ্যা 0 এবং 1, আমরা জানি কম্পিউটার কিন্তু 0 এবং 1 বুঝতে পারে। এই 0 এবং 1 এটাই কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি। তো সে 0টাকে মিথ্যা হিসাবে চেনে এবং যে 1 আছে সে 1টাকে সে কিন্তু সত্য হিসাবে চেনে। তো এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে ভিত্তি। এরপর গ নম্বর যে প্রশ্নটা আছে, মালিহা ও সারার 3 পিসের মধ্যে কারটির দাম বেশি সেটা নির্ণয় করো। যে মালিহা এবং সারা এরা যে 3 পিস করেছিল তাদের মধ্যে কোনটার দাম বেশি বা কারটির দাম বেশি, অর্থাৎ কে বেশি দাম দিয়ে করেছিল সেটা বের করতে বলছে। এরকমের একটা অঙ্ক কিন্তু এর আগে আমরা দেখে আসছি, অর্থাৎ এখানে কিন্তু বাইনারি এবং অক্টালে আছে। আমরা যদি প্রচলিত সংখ্যা পদ্ধতিতে এটা নিতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কারটির দাম বেশি। তো সেটা আমরা একটু করব। তো প্রথমে যে মালিহার যে টাকা আছে এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো 10110010, তো এটাকে যদি আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হয় আগের মতো আমরা পজিশন নিব। 1 × 2⁷, 0 × 2⁶, 1 × 2⁵, 1 × 2⁴, 0 × 2⁵, 0 × 2⁵, 1 × 2⁴1, 0 × 2⁴0। তাহলে এখানে আছে 2⁷, অর্থাৎ 2কে যদি আমরা 7 বার গুণ করি তাহলে আমরা কত পাবো? তো এটা আমরা পাবো 128, প্রথমটাকে আমরা পাবো 128, এরপরে 0 গুণ থাকলে 0, 2⁵, তো এটা আমরা জানি 32, 2⁴ আমরা পাবো 16, 0, পরেরটা 0, আর 2⁴1 তাহলে আমরা পাবো 2, আর পরেরটা 0। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি 128, 32, 16, তারপর আছে 2, তাহলে আমরা পেলাম 178, 178 এবং বেজ হবে কিন্তু 10। তাহলে আমরা মালিহার টাকাটা পেয়ে গেলাম যে 178। এরপর আমাদের আছে সারা, তার যে টাকার পরিমাণ আছে 411, আমাদের এখানেও 0 1 2, 8⁴2, 1 × 8⁴1, 1 × 8⁴0, 4 × 8⁴2,
8কে যদি আমরা 2 বার গুণ করি 6 4, তার সাথে আমাদের 4 যোগ করতে হবে। 6 4 গুণ হচ্ছে আমাদের 4, তাহলে আমরা এখানে পেলাম 2 5 6 প্লাস 8 প্লাস 1 into 8 to the power 0 অর্থাৎ 1। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি 8 তার সাথে যোগ করবো আমরা 1, তাহলে আমরা পেলাম 265 এবং বেসটা হবে 8 এ। তো আমরা মালিহার পেলাম এত টাকা এবং সারার পেলাম এত টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে সারার যে 3 পিসের যে মূল্যটা আছে সেটা কিন্তু মালিহার থেকে বেশি। তো এটাই আমাদের অ্যান্সার, এবং কত বেশি সেটা কিন্তু আমাদের বের করতে বলেনি, যে কারটা বেশি সেটা আমাদের বের করতে বলছে, তাই আমরা বের করলাম। যদি বলতো যে কত বেশি তাহলে কিন্তু একটা থেকে আরেকটা আমরা বিয়োগ করে দিতাম। এরপর আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা বলছে যে ফারিহার 3 পিসের দামই সবচেয়ে বেশি, সেটা বিশ্লেষণ করো। তো আরেকজন ব্যক্তি আছে যে ফারিয়া, তার যে মূল্যটা আছে এই মূল্যটা যে সব থেকে বেশি হবে সেটা বের করে দেখাতে বলছে। তো আমরা মালিহা এবং সারা দুজনের কিন্তু টাকার পরিমাণ ডেসিমেলে পেয়ে গেছি। তো এখন যদি আমরা ফারিয়ার যে মূল্যটা আছে এটা যদি আমরা বের করতে পারি, ডেসিমেলে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ফারিয়ারটা আসলে সব থেকে বেশি কিনা। তো সেটাই আমাদের করতে হবে। তো আমরা গ নম্বর থেকে কিন্তু সাহায্য নিতে পারি, অর্থাৎ গ নম্বরে আমরা দুটো মূল্য বের করে রাখছি। মালিয়ার আছে 178 ডেসিমেল আর সারার আছে 265। তাহলে আমরা শুধুমাত্র ফারিয়ারটা বের করলে হবে, এটা আমরা মুছে ফেলবো। তো ফারিয়ার আছে 756, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। এটার পজিশন দেব 0 1 2 7 into 8 to the power 2 5 into 8 to the power 1 6 into 8 to the power 0। তাহলে 7 into 8 to the power 2 অর্থাৎ 64, তার সাথে গুণ করব আমরা 7, তাহলে এখানে আমরা পেলাম 448 এখানে 40 8 to the power 0 মানে কিন্তু 1, তার মানে এখানে 6। সবগুলো যদি আমরা যোগ করি 40 6, তাহলে আমরা পেলাম 494 এবং বেসটা হবে কিন্তু 10। তো দেখা যাচ্ছে আমরা ফারিয়ার যে মূল্যটা আছে সেটা যদি আমরা ডেসিমেলে বের করি তাহলে সেখানে আছে 494। তো এখানে মালিয়ার আছে 178 এবং সারার আছে 265 আর ফারিয়ারটা পেলাম 494। তো তিনটা যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফারিয়ার যে নাম্বারটা আছে, যে টাকার পরিমাণ আছে সেটা কিন্তু সবার থেকে বেশি। অর্থাৎ প্রশ্নে আমাদের যেটা বলছে যেটা আসলে বেশি কিনা আমাদের বের করে দেখাতে বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফারিয়ার টাকার পরিমাণটা সবার থেকে বেশি হচ্ছে। তো এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো তোমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে বিভিন্ন উৎস থেকে তোমরা এই প্রশ্নগুলো কালেক্ট করবে, তারপর তোমরা এগুলোর সমাধান করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।